দীপক, আরে ওই দীপক, তুই দোকানের বাইরেটা একটু ঝাড় দিয়ে আয় তো। আজকে আমার ভালো লাগছে না, আজকে আমি ঝাড় দিতে পারবো না, তুই ঝাড় দিয়ে আয় যা। আমি কেন দোকানের সামনে ঝাড়ু দিতে আসবো? আমি তো এক সপ্তাহ দোকানের সামনেটা ঝাড়ু দিয়ে এসেছি, তাহলে আমি আবার কেন ঝাড় দেবো? আমি আমি পারবো না। তুই করবি না তো কে করবে? আমি এই দোকানের সবচেয়ে পুরনো কর্মচারী, আমি যেটা বলবো সেটাই হবে, চুপচাপ আমি যেটা বলছি সেটা কর। আমি তো একবার বললাম আমি পারবো না, তাহলে আমার কানের সামনে কেন ঘ্যান ঘ্যান করছো তুমি? হ্যাঁ, আর বড় বলে এই নয় যে তুমি যেটা বলবে সেটাই আমাদের মেনে নিতে হবে। অবশ্যই আমি যেটা বলবো সেটা মানতে হবে। তুমি বড়ই হও আর ছোটই হও, আমি ওসব মানতে পারবো না। আমার যখন যা কাজ আমি সেটাই করব, তাছাড়া আমি আর কোনো কাজ করব না। দাঁড়া, আজকে তোর একটা ব্যবস্থা করতে হবে। বাবু আসুক আজকে দোকানে, আজকে তোর নামে নালিশ জানাতে হবে। কি হয়েছে কি? কে কার নামে নালিশ জানাবে? হ্যাঁ, দেখুন না বাবু, আজকে আমার একটু শরীরটা খারাপ, সেই জন্য আমি বললাম দীপককে যে দোকানের সামনেটা একটু ঝাড়ু দিয়ে দিতে, কিন্তু সে তো ঝাড় দিচ্ছে না, উল্টে আমার সাথে ঝগড়া করছে। আপনি কিছু একটা ব্যবস্থা করুন তো। দীপক তো ঠিকই করেছে, ওর তো এক সপ্তাহ সময় ছিল। ওই এক সপ্তাহ টানা দোকানের সামনে ঝাড় দিয়ে গেছে। তখন তো তোকে একবারও বলেনি যে দোকানের সামনেটা ঝাড় দেওয়ার জন্য, তাহলে তুই ওকে কেন বলেছিস? আচ্ছা বাবু, ঠিক আছে, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। দেখ, তোদেরকে একটা ভালোভাবে কথা বলে যাচ্ছি, তোরা এভাবে যদি ঝগড়া করিস তাহলে আমাকে অন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। তাই তোদেরকে বলছি, ভালোভাবে কাজটা কর। কি হয়েছে গো তোমার? তুমি এরকম মন মরা হয়ে বাড়িতে কেন ফিরছো? বাইরে কিছু হয়েছে নাকি? না গো গিন্নি, কি আবার হবে? কিছুই হয়নি আবার। না গো, তুমি আমার চোখকে যতই ফাঁকি দাও, কিন্তু তুমি পারবে না। তোমাকে নিয়ে আমি এতদিন ঘর সংসার করছি, আর আমি বুঝতে পারবো না? তোমার কিছু না কিছু একটা হয়েছে। কি হয়েছে আমাকে খুলে বলো। কি বলবো বলো আর গিন্নি, শুভেন্দু আর দীপক ওরা দুজনে আমার দোকানে কাজ করে। ওদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা লেগেই থাকে। তা ওদের মধ্যে যখন এতই ঝামেলা, তাহলে তুমি এক কাজ করো না, ওদের দুজনের মধ্যে যে কোনো একজনকে কাজ থেকে বের করে দাও, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। না গো গিন্নি, এটা তো তুমি একদম ভুল কথা বললে। ওরা দুজন যে আমার দোকানে কাজ করছে, ওদের দুজনের জন্যই তো আমার এই দোকানটা ধীরে ধীরে বড় হচ্ছে। তাহলে এবার তুমি বুঝে নাও তুমি কি করবে। তুমি আমাকে বললে, আমি আমার বুদ্ধিটা দিলাম, এবার তুমিই ঠিক করো যে তুমি কি করবে। আপাতত আমি ওদেরকে একটু চুপ করিয়ে এসেছি। এবার ওরা যদি আরো ঝগড়া ঝামেলা করে, তাহলে আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করব। তাই করো, তোমার দোকান, তুমি যেটা ভালো বুঝবে সেটাই তো করবে। আমি তো আর কিছু বলতে পারবো না, তাই করো। ঠিক আছে গিন্নি, চলো ভেতরে চলো, আমার বড্ড খিদে পেয়েছে, কিছু একটা খেতে দেবে চলো। বৌমা, আমার আর ভালো লাগছে না। আমার না ছেলেটার জন্য একটু মন কেমন করছে। হ্যাঁ গো মা, তুমি ঠিক কথাই বলেছ। গত 2 বছর হলো তোমার ছেলে শহরে গেছে কাজের জন্য। প্রত্যেক মাসে 3টে করে চিঠি লিখতো, আর এই মাসে তো একটাও চিঠি লেখেনি। কি যে করছে বলো তো তোমার ছেলে, আমার বড্ড চিন্তা হয়। না গো বৌমা, তুমি ঠিক কথাই বলেছ। গত 2 বছর হলো একবারও সে বাড়িতে ফিরে আসেনি। তার কি একবারও ইচ্ছে হয় না যে তার মা আর তার বউয়ের সাথে একটু সময় কাটায়? ছাড়ো মা, হয়তো সে একটু কাজে ব্যস্ত হয়ে আছে, সেজন্যই আমাদেরকে সময় দিতে পারছে না। চিন্তা করো না, দেখবে ঠিক সে সময় করে চিঠি লিখবে। তাও তো একটু চিন্তা হয়, 1 মাস ধরে সে কোনো চিঠি লেখেনি, আর তারও তো কোনো খবরও নেই। মা, আপনি এই বয়সে এত চিন্তা করবেন না। আপনার যদি এই সময় চিন্তা করতে করতে কিছু একটা হয়ে যায়, তখন আমি কার কাছে যাব বলুন তো? না গো বৌমা, আমার কিছুই হবে না, তুমি অত চিন্তা করো না। আমি যেমন ভালোই আছি তেমনই থাকবো। আমাকে নিয়ে তোমাকে অত চিন্তা করতে হবে না। তা মা, আপনাকে নিয়ে আমি চিন্তা করব না?
আপনি ছাড়া আমার কাছে যে আর কেউ নেই। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি আর এত চিন্তা করব না। নে রে শুভেন্দু, তাড়াতাড়ি রান্না কর। আরে বিরিয়ানি বিক্রি করার তো সময় হয়ে গেল, তাড়াতাড়ি বিক্রি করতে হবে, নইলে দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি তো করছি, দেখতে পাচ্ছিস না নাকি? আমি কি মেশিন যে সব একবারে করে ফেলবো? আমাকে একটু সময় তো দিতে হবে। হ্যাঁ রে, তুই সময় নিয়ে কর, তবে একটু তাড়াতাড়ি হাত চালিয়ে কর। এই যা, সামান্য পরিমাণ নুন দিতে গিয়ে তো আমি বেশি পরিমাণ নুন দিয়ে দিয়েছি। এবার কি হবে? এবার তো পুরো হাঁড়ি বিরিয়ানিটাই নষ্ট হয়ে গেল। এই কথাটা বাবু জানতে পারলে তো আমাকে কাজ থেকে বের করে দেবে। না না, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কি হলো রে শুভেন্দু, তুই আবার বিড়বিড় করে কি বকছিস? দেখলি তো, তোর জন্য আমার ভুল হয়ে গেল। তুই আমাকে তাড়াতাড়ি করে যেতে বলেছিলিস, আর দেখ, তোর জন্যই আমি বেশি পরিমাণ নুন দিয়ে দিলাম। এবার এই পুরো বিরিয়ানিটাই খারাপ হয়ে গেল। দাঁড়, আমি বাবুকে এলি বলবো। শুভেন্দু, আমি তোকে একটা কথা বলতে চাই। তুই যাই দোষ করিস, সেটা সব সময় আমার নামেই কেন দোষ চাপাস? আমি নিজে ভুল করিনি, তাহলে আমি কেন স্বীকার করব? ঠিক আছে শুভেন্দু, আমারই সব কিছু দোষ। আমার জন্যই তুই বেশি পরিমাণে নুন দিয়েছিস, তাই তো? ঠিক আছে, এই দোকানে শুধুমাত্র তুই কাজ কর, আমি চললাম। আমি আর এই দোকানে কাজ করব না। এই তো, এতদিনে তুই ঠিক সিদ্ধান্ত নিয়েছিস। যা তো, যা। এই দোকানে তোকে কে কাজ করতে বলেছে? আমি তো চলে যাবই, তবে শুভেন্দু, তোকে আমি একটা কথা বলছি। তুই কখনো নিজের ভুল অপরের ঘাড়ে চাপাস না, এতে তোরই ক্ষতি হবে। এই শীতের দিনে আগুনের তাপ পোহানোর মধ্যে একটা আলাদা শান্তি আছে, যেন মনে হয় সব সময় আগুনের তাপ পুড়িয়েই যায়। বাবু, বাবু, আপনি বাড়িতে আছেন? আপনার সাথে আমার একটু দরকারি কথা আছে। কি হয়েছে রে দীপক, তুই এর সময় আমার বাড়িতে কি করছিস? তোর তো এখন দোকানে থাকবার কথা। হ্যাঁ বাবু, আপনি একদম ঠিক কথা বলেছেন যে আমার এখন দোকানে থাকবার কথা, কিন্তু আমি আর দোকানে যাব না। দোকানে যাবি না মানে? দোকানে যাবি না তো কোথায় যাবি? বাবু, আমি অনেক অপমান সহ্য করেছি, আর অপমান আমি সহ্য করতে পারবো না। আমি এ কাজ ছেড়ে দিতে চাই। কেন রে, তোদের মধ্যে আবার কি হয়েছে যার জন্য তুই কাজ ছেড়ে দিবি বলছিস? বাবু, শুভেন্দু ছেলেটা খুবই খারাপ। সে নিজের করা দোষ আমার উপরে চাপিয়ে দেয়। আমি তো তাকেই বলেছিলাম, মানে শুধু একটু তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ করতে। সে নুন বেশি দিয়েছে বিরিয়ানির মধ্যে, আর সেটাও নাকি আমার দোষ। দীপক, তুই তো জানিস ও একটু কেমন, একটু গুছিয়ে নে না। না বাবু, আমি ওর সাথে আর থাকতে পারবো না। আপনি আমার যা মাইনে হয়েছে আমাকে দিয়ে দিন। আমি আজকে রাতে ট্রেনে করে আমার গ্রামে ফিরে যাব। ঠিক আছে দীপক, তুই যখন বলছিস তাহলে যা, আর কি বলবো। কি হয়েছে গো তোমার? তোমাকে সেই কখন থেকে দেখে যাচ্ছি, তুমি ঘুমোচ্ছ না, শুধু একবার এপাশ ফিরছো, একবার ওপাশ ফিরছো। কি হয়েছে বলো তো তোমার? কি আবার হবে গিন্নি, কিছুই হয়নি, তুমি ঘুমিয়ে পড়ো। না না, কিছু না কিছু তো একটা হয়েছে। তুমি তো কখনো এই রকম করো না, তাহলে আজকে কেন তুমি এই রকম করছো? কি হয়েছে আমাকে খুলে বলো। গিন্নি, আমি যেটা ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হয়েছে। কি হয়েছে গো তোমার সাথে? গিন্নি, আমি তোমাকে বলেছিলাম না যে দীপক আর শুভেন্দুর মধ্যে ঝামেলা হচ্ছে? দেখো না, দীপক আর সন্ধেবেলা আমার কাছে এসেছিল আজকে। সে আবার কাজ থেকে কাজ ছেড়ে দিয়েছে। তাহলে এবার কি হবে গো? তোমার হোটেলটা তো এবার ধীরে ধীরে বসে যাবে। হ্যাঁ গো গিন্নি, সেটার চিন্তাতেই তো আমার আজকে ঘুম হচ্ছে না। একবার এপাশ ওপাশ ফিরছি, আমার আর ভালো লাগে না। এত কষ্ট করে দোকানটাকে এত বড় করলাম, আর তিলেকের মধ্যেই সবকিছু নষ্ট হয়ে গেল। দেখো, এত দুঃখ করে আর লাভ নেই। যা হবার তা তো হয়ে গেছে। ওপরওয়ালা যদি চায়, তোমার এই দোকানটা আবার সেই আগের মতো অবস্থায় ফিরিয়ে দেবেন। না গো গিন্নি, এটা আর হবে না। দীপকের হাতের খাবার শহরের লোকেরা খেতে খুবই ভালোবাসতো, কিন্তু এখন সে নেই, আর আমাদের দোকানে বেচা কেনাও খুব কমে যাবে। চিন্তা করো না, যা হয় ভালোর জন্যই হয়। এখন হয়তো তোমার সাথে এই রকম হচ্ছে, কিন্তু পরবর্তী সময়ে দেখবে সব আবার ঠিক হয়ে যাবে। তাই যেন হয় গিন্নি, ওপরওয়ালার কাছ থেকে তাই প্রার্থনা করতে থাকি। ঠিক আছে, এবার তুমি শুয়ে পড়ো। অনেক রাত হয়েছে, এতক্ষণ ধরে জেগে থাকলে
তোমার যে শরীর খারাপ হয়ে যাবে। হ্যাঁ গো গিন্নি, আমি আমি শুয়ে পড়েছি, তুমিও শুয়ে পড়ো, তোমাকে আবার জেগে থাকতে হবে না আর। গিন্নি, গিন্নি কি করছো? দেখো আমি বাড়ি ফিরে এসেছি। আরে তুমি তুমি বাড়িতে ফিরে এসেছো? কি আনন্দের কথা! কই মা, ও মা, একবার বেরিয়ে এসো, দেখো তোমার ছেলে এসেছে এতদিন পরে। আরে বাবা, তুই এতদিন পর বাড়িতে ফিরে এলি, তা তুই ভালো আছিস তো? হ্যাঁ মা, আমি খুবই ভালো আছি। তা তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ রে, আমিও ভালো আছি, আর তোর গিন্নিও ভালো আছে। তোমার মা আর আমার তোমার প্রতি খুবই রাগ হচ্ছে। তুমি এতদিন পরে বাড়িতে এলে, আমাদেরকে একবারও খবর দিলে না। মা, আমি তোমাদেরকে চমকে দিতে চেয়েছি, সেই জন্যই তো এতদিন ধরে চিঠিও লিখিনি আর তোমাদেরকে খবরও দিইনি। তা বলো, তোমাদেরকে কেমন চমকটা দিলাম? চমকটা তো ভালোই দিয়েছিস, কিন্তু তোর ওপর আমার বড্ড রাগ হচ্ছে। তুই 1 মাস ধরে একটাও চিঠি লিখিসনি, আমাদের কি চিন্তা হয় না? মা, 2 বছর পর আমি বাড়িতে ফিরে এলাম, তুমি আবার সেই বকা শুরু করেছো আগের মতো। ঠিক করেছে, তোমাকে বকেছে। তোমার বাড়িতে একজন বয়স্ক মা আছে, তোমার গিন্নি আছে, তোমার কি একটুও চিন্তা হয় না যে তারা কেমন আছে? তাদের একটু খোঁজ খবর নেই? তা না, সে নিজের কাজ নিয়েই ব্যস্ত। তোমরা কি আমাকে এখানেই দাঁড় করিয়ে রেখে কথা শোনাবে নাকি? আমাকে ঘরে যেতে দেবে না? হ্যাঁ, চল চল, ঘরেতে চল, আর বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না। কিরে বাবা, তুই এইরকম মন মরা হয়ে উঠোনে একা একা বসে আছিস কেন? এতদিন পর বাড়িতে এসেছিস, একটু আমাদের সাথে কোথায় কথাবার্তা বলবি, তা না, নিজে এখানে বসে বসে কি করছিস? না না মা, কিছুই হয়নি, এমনি একটু বসে আছি। না, তুই আমার থেকে কিছু না কিছু একটা লুকোচ্ছিস। কি হয়েছে বল? মা তাহলে শোনো, আমি যেখানে কাজ করি সেখানে আরেকজন কাজ করে, সে আমাকে শান্তিতে থাকতে দেয় না, সেই জন্য আমি সেখান থেকে কাজ ছেড়ে দিয়ে চলে এসেছি। সে কি রে, তুই সেখান থেকে কাজ ছেড়ে দিয়ে চলে এসেছিস? তাহলে এবার আমাদের সংসারটা চলবে কি করে? সেসব আমি কিছু জানি না, আমাদের কিভাবে সংসার চলবে আর কিভাবে সংসার না চলবে, তবে তবে আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আমি আর শহরেতে ফিরে যাব না। বাবা, এরকম পাগলের মতো কাজ কেউ করে? বাইরে কাজে গেছিস, এই রকম তো একটু হবেই, তা বলে কি কাজ ছেড়ে কেউ চলে আসে? না মা, তুমি আমাকে যতই সান্ত্বনা দাও, আমি তোমার কথাতে কিছুতেই রাজি হব না। আমি ওখানে যখন একবার যাব না বলেছি তো যাব না, আমাকে যদি কিছু করতেই হয় তাহলে আমি এখান থেকে করব। ঠিক আছে, আমি আর কি বলবো। তুই যখন ভেবে নিয়েছিস যে আর শহরে ফিরে যাবি না, তাহলে তুই দেখ এবার কি করবি। হ্যাঁ মা, আমিও দেখিয়ে দেব শুধুমাত্র শহরে গিয়েই মানুষের বড় হওয়া হয় না, এই গ্রামে থেকেও কিছু না কিছু করা যায়, তার থেকেও বড় হওয়া যায়, সেটা আমি দেখিয়ে দেব। ঠিক আছে, অনেক বেলা হয়েছে, যা এবার খেয়ে নেগে যা। তোর গিন্নি অনেকক্ষণ ধরে বসে আছে খাবার নিয়ে, যা তাড়াতাড়ি খেয়ে নে। কই গো, কোথায় গেলে? তাড়াতাড়ি চলে এসো, আমার খাবার বাড়া হয়ে গেছে, তাড়াতাড়ি এসো, এসে খেয়ে নেবে। এই তো গিন্নি, আমি চলে এসেছি, দাও দাও, এবার আমাকে খেতে দাও, খিদের জ্বালায় পেটে ছুঁচো ডন দিচ্ছে। ওই তো তোমার সামনে খাবার রাখা আছে, নাও এবার তাড়াতাড়ি খেয়ে নাও। আহা, কি সুন্দর খাবারের স্বাদ! এরকম খাবারের স্বাদ শহরে পাওয়াই যায় না। এতদিন পর গিন্নির হাতে রান্না খাচ্ছে, একেবারে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। তা কি গো, আমি কি শুনছি? মা বলল তুমি নাকি আর শহরে ফিরে যাবে না, তুমি এখান থেকেই কিছু না কিছু একটা কাজ করবে শুনলাম। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই শুনেছ, আমি আর শহরে ফিরে যাব না। আমাকে যদি কিছু করতে হয় তাহলে আমি এখান থেকে কিছু না কিছু একটা করব। তা তুমি এখান থেকে কি করবে গো?
আমরা এই গ্রামেতে একটা বিরিয়ানির দোকান খুলব, আর সেই দোকানেতে নানান রকমের বিরিয়ানি পাওয়া যাবে। নানা রকমের বিরিয়ানি? কি বলছো গো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো শুধুমাত্র দু রকমের বিরিয়ানির নাম শুনেছি, এক আলুর বিরিয়ানি আর মাংসের বিরিয়ানি। তাছাড়া তো আমি আর কোনো বিরিয়ানির নাম শুনিনি। তা গিন্নি, তুমি শুনবে কি করে? শহরেতে আমি যে হোটেলে কাজ করতাম, সেই হোটেলে 5 রকমের বিরিয়ানি পাওয়া যেত, আর সেখানে থেকেই আমি সব বিরিয়ানি শিখে রেখেছি। ভাবছি সেগুলি এই গ্রামেতে বিক্রি করব। তাই? তা এই গ্রামেতে ওই বিরিয়ানি বিক্রি হবে তো? কেন বিক্রি হবে না? যদি আমরা কম দামে বিরিয়ানি বিক্রি করি তাহলে লোকে কিনতে বাধ্য। ঠিক আছে, তাহলে তাই হবে। কাল থেকেই তাহলে আমরা বিরিয়ানির দোকান দিয়ে দেব। আসুন আসুন, আমাদের দোকানে আসুন, আর নানান রকমের গরম গরম বিরিয়ানি খেয়ে যান। আসুন আসুন। একবার যে খাবেন বারবার খেতে ইচ্ছে করবে, তাই দেরি করবেন না, তাড়াতাড়ি আসুন আর খেয়ে যান আমাদের এই গরম গরম বিরিয়ানি। আরে দীপক দাদা আর মিতা বৌদি, তোমরা এই দোকানটা নতুন খুললে তাই না? আরে হ্যাঁ রে মালতী, আমরা এই দোকানটা নতুন করলাম। তা তোমাদের এই দোকানে কিসের বিরিয়ানি পাওয়া যাচ্ছে গো? আমাদের এই দোকানে 5 রকমের বিরিয়ানি পাওয়া যায়। তুই কি বিরিয়ানি খাবি সেটা বল। তাহলে আমাকে 1 প্লেট মাংসের বিরিয়ানি দাও। এই নে তোর মাংসের বিরিয়ানি, আর খেয়ে বল যে কেমন খেতে হয়েছে। বাহ, এত সুন্দর বিরিয়ানি এর আগে তো আমি কখনো খাইনি। খুব সুন্দর খেতে হয়েছে দাদা। বৌদি, তা বিরিয়ানিটার কত দাম গো? বিরিয়ানির দাম তো আমরা 50 টাকা করে রেখেছি, কিন্তু তোর থেকে আর কি আমি টাকা নিতে পারি? তোকে আমি আমার বোনের চোখে দেখি, তোর থেকে টাকা নেওয়াটা আমার ঠিক হবে না। এত কম দামে তোমরা বিরিয়ানি বিক্রি করছো? বাহ, খুবই ভালো। আর টাকা নেবে না কেন? আমি যখন খেয়েছি আমি তোমাকে পয়সা দেব। না রে, তোকে দিতে হবে না, আমি তো বলছি। ঠিক আছে, তাহলে তুমি আমাকে আরো 2 প্লেট বিরিয়ানি দাও, আর এইটার পয়সাটা রাখো। ঠিক আছে, তাহলে আমি 2 প্লেট বিরিয়ানির দাম নেব, আর তুই যেটা খেয়েছিস সেটা আমার তরফ থেকে ফ্রি। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার 100 টাকা। আর দাদা, আমি চললাম বাড়িতে, আমার অনেক কাজ আছে। হ্যাঁ রে মালতী, তুই যা, বাড়ির দিকে যা। দিব্যেন্দু কাকা, ও দিব্যেন্দু কাকা, তুমি একটা খবর শুনেছো? কি রে মালতী, কি খবর বলতে চাইছিস? হ্যাঁ, আমি তো কিছু খবর শুনিনি। দীপক দাদা আর মিতা বৌদি তারা দুজনে মিলে একটা নতুন হোটেল খুলেছে, আর সেই হোটেলে 5 রকম বিরিয়ানি বিক্রি করছে। হ্যাঁ, তুই কি বলিস না? দীপক তো গত 2 বছর ধরে গ্রামেতে ফিরেই আসেনি, আর তুই কি বলছিস নাকি সে বিরিয়ানির দোকান খুলেছে? আমার তো বিশ্বাস করি না আমি কথা। আমি সত্যি বলছি গো কাকা, আমি তার কাছ থেকে আজকে বিরিয়ানি খেয়ে এসেছি, আর বাড়ির জন্য নিয়ে এসেছি। তুই ঠিক বলছিস তো মালতী? হ্যাঁ গো কাকা, আমি ঠিকই বলছি। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি নিজের চোখে গিয়ে দেখে আসো না যে আমি সত্যি বলছি না মিথ্যা কথা বলছি। আর তোমাকে মিথ্যে কথা বলেই বা আমার কি লাভ? হ্যাঁ, তুই তো কখনো আমাকে মিথ্যে বলিস না। ঠিক আছে, তুই যখন বলছিস আমি যাব দেখতে, তবে আজকে নয়। আজকে তো দুপুর হয়েই গেল, কালকে বরং যাব, একবার সকালে গিয়ে দেখে আসবো যে তুই সত্যি কথা বলছিস কিনা। ঠিক আছে কাকা, তুমি কালকেই তাহলে দেখে এসো। আর কাকা, আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ রে, তুই বাড়ির দিকে যা, আর আমিও যাই বাড়ির দিকে। হ্যাঁ, মা, আমি যতটা পরিমাণে আশা করেছিলাম তার থেকে তো বেশি পরিমাণে আমাদের বিরিয়ানিটা বিক্রি হয়েছে। হ্যাঁ গো মা, আমি তো ভাবতেই পারিনি যে আমাদের সব বিরিয়ানি বিক্রি হয়ে যাবে। তাই নাকি? তোদের দোকানে সব বিরিয়ানি বিক্রি হয়ে গেছে? বিক্রি হওয়ারই তো কথা। আমাদের গ্রামে তো শুধু তোরাই এই প্রথম বিরিয়ানির দোকান খুললি, তা বিক্রি হবে না? আর জানো মা, যারাই আমাদের দোকানের বিরিয়ানি খেয়েছে তারাই আমাদের দোকানের সুনাম করে গেছে। আরও অনেক খরিদ্দার তো আমাদের দোকানে বিরিয়ানি না পেয়ে ফিরেও গেছে।
তারা বলেই গেছে যে এর পরের দিন যেন তারা আগে পায় বিরিয়ানি। হ্যাঁ মা, আজকে আমরা যতটা পরিমাণে বিরিয়ানি নিয়ে গেছিলাম, আমরা যদি তার ডবল নিয়ে যেতাম তাহলে সব বিক্রি হয়ে যেত। প্রথম প্রথম একটু অল্প করে করাই ভালো। তোদের যখন আজকে ভালোই বিক্রি হয়েছে, তাহলে কালকে একটু বেশি পরিমাণে বিরিয়ানি বিক্রি করবি। হ্যাঁ মা, কালকে একটু বেশি পরিমাণেই নিয়ে যেতে হবে। আর এইভাবে যদি আমাদের বিরিয়ানি বিক্রি হতে থাকে, তাহলে তো আমরা দুদিনেই বড়লোক হয়ে যাব। আমাদেরকে আর ফিরে তাকাতে হবে না মা। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। আমি যে টাকা 1 মাসে শহর থেকে ইনকাম করতাম, তার প্রায় কাছাকাছি আজকের দিনে শুধুমাত্র বিক্রি করে ইনকাম করেছি। ঠিক আছে, অনেক রাত হয়েছে, এবার তোরা শুয়ে পড়। আবার কালকে সকালে দোকান খুলতে হবে তো। আসুন আসুন, আমার দোকানে আসুন, গরম গরম বিরিয়ানি খেয়ে যান। আরে কি রে দীপক, আমি শুনলাম নাকি তুই বিরিয়ানি বিক্রি করছিস। সেই যদি তোর দোকানে এলাম, তা দেখি তোর বিরিয়ানি কেমন স্বাদ। দে আমাকে 1 প্লেট মাংসের বিরিয়ানি দে তো, দেখি কেমন খেতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। দিব্যেন্দুদা, খেয়ে বলো কেমন খেতে হয়েছে। দীপক, কি দেখছি তুই নতুন দোকান খুলে ফেললি শহরে কাজ ছেড়ে এসে? কি আর করব, তোমার জ্বালায় তো আমাকে শহর ছেড়ে গ্রামেতে চলে আসতে হলো। সেই জন্যই কি আর করব না ভেবে পেয়ে বিরিয়ানির দোকান খুললাম। কেমন বিরিয়ানি রান্না করছিস দেখি আমাকে একটু দে তো। হ্যাঁ নিশ্চয়ই, কেন খাওয়াবো না। এই নাও ধরো, খেয়ে বলো কেমন খেতে হয়েছে। আরে আরে, এ তো দেখছি খুব সুন্দর স্বাদ। এরকম স্বাদের বিরিয়ানি বিক্রি করলে তো তাহলে তো দোকানটা আরো বড় হয়ে যাবে। এই অনেক ইনকাম হবে। না না, কিছু একটা করতেই হবে আমাকে। কি হলো, মনে মনে কি বলছো? জি, এরকম বাজে বিরিয়ানি আগে কোনোদিন খাইনি। এই মুখের স্বাদটাই নষ্ট হয়ে গেল। চুপ করো, তুমি অনেক কথা বলেছো এসে থেকে। এত লোক তো এখানে খাচ্ছে, কেউ তো আমাদের এই বিরিয়ানি খারাপ বলেনি। তবে বলো না যে তুমি আমাদের দোকানের বদনাম করতে এসেছো। দীপক, তোর গিন্নি এসব কি বলছে? ঠিকই তো বলছে, খারাপ তো কিছু বলেনি। শুভেন্দুদা, কিছু মনে করো না, একটা কথা বলছি। তুমি ভালো রান্না করতে পারো বলে এই নয় যে কেউই রান্না করতে পারে না। আর এরপর থেকে যদি আমাদের দোকানের বদনাম ছড়িয়েছো, তাহলে দেখবে আমাদের থেকে খারাপ আর কেউ হবে না। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।